Hello everyone, welcome to a new video of Stock Market Noob. আজকে 5 অগস্ট 2025 আমরা আজকে এক বছর পূর্তি উদযাপন করছি একটি ব্যাংক হলিডে প্লাস স্টক মার্কেটের জন্য একটি হলিডে। আমাদের গত বছর জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা পুঁজি বাজারে অ্যাকচুয়ালি অনেক ধরনের ডাইনামিক দেখতে পেয়েছি, অনেক ফল করেছে, এখন আবার উঠছে। সো ওই হিসেবে মার্কেট এখন যেই অবস্থায় আছে আমরা কিন্তু বেশ খানিকটা রিকভারি দেখে ফেলেছি। রিকভারি দেখে যে পুরাটা যে রিকভার করে ফেলবে এক টানে সেটা কিন্তু এক্সপেক্ট করাটাও ডিফিকাল্ট। আর সোফার যেটা করেছে সেটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, কিন্তু এখানেই খেলা শেষ হয়ে যাওয়া উচিত না, সামনে আরো বাড়বে বলে আমাদের মনোভাব আছে, এবং আমরা আশা করতেই পারি সামনে হয়তো বা খুব সুন আমরা 6,000-এর ঘরে পুঁজিবাজারকে দেখতে পেতে পারি। এই মুহূর্তে স্ট্রং ফান্ডামেন্টাল যে স্টকস গুলো আছে এগুলো কিন্তু পুঁজিবাজারে খুবই ভালো করছে। তার পাশাপাশি আমরা যদি কারেকশনের দিনগুলোতে স্ট্রং ফান্ডামেন্টালের স্টক গুলার কথা বলি, ওগুলা কিন্তু খুব একটা কমতে দেখা যায়নি, এন্ড কমলেও হয়তোবা রিজনেবল রিজনে কমেছে। আমরা আশা করছি সামনে বাজারে হয়তোবা যেগুলা এখনো স্ট্রং ফান্ডামেন্টালের আন্ডার ভ্যালুড স্টক ওগুলা বৃদ্ধি পাবে। তার মধ্যে যদি নির্বাচনের অ্যানাউন্সমেন্ট এসে পড়ে, নির্বাচনের অ্যানাউন্সমেন্টের সাথে সাথে পুঁজিবাজার কিন্তু অনেকটা বুস্ট পাওয়ার কথা। তো এর আগে আগে অবশ্যই যখন আপনি স্টকস বাছাই করছেন, মাথায় রাখবেন যেন ভালো ফান্ডামেন্টাল ভ্যালুর স্টক বাছাই করছেন, রেগুলারলি ডিভিডেন্ড দিচ্ছে, ইপিএস এবং ন্যাভ পি রেশিও এগুলো যেন রিজনেবল জায়গায় থাকে, অ্যান্ড ওইভাবে স্টকের ফিউচার বুঝে আপনারা ইনভেস্ট করবেন। এই মুহূর্তে যখন সবগুলা ভালো স্টক ভালো করছে, ওই টাইমে কিন্তু এখন ধরেন একটু ফান্ডামেন্টালি উইক লো পারফর্মিং স্টক গুলাকে চুজ না করাই বেটার। যে এখন গ্যাম্বলারের যে গেমগুলা আমরা আগে হয়তোবা এক বছর আগেও দেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটা কমে এসেছে। সো ফান্ডামেন্টালি ভালো এরকম স্টকের দিকে আমাদের আগানো উচিত। এই মুহূর্তে আমরা যদি বলি ব্যাংক খুবই ভালো অবস্থানে আছে, তার পিছনেই আমরা গতকালকে দেখেছি ফার্মাসিউটিক্যালসকে যে 127 কোটি টাকার টার্নওভার দিতে, ওই হিসেবে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফুয়েল সেক্টর, ইভেন ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং এগুলোর সামনে হয়তোবা আরো ভালো করার স্কোপ আছে। ফার্মাসিউটিক্যালস তো বরাবরের মতোই খুব ভালো একটা অবস্থানে থাকে এই সেক্টর হিসেবে পুঁজিবাজারে। আর ফুয়েল এন্ড পাওয়ারও কিন্তু উকি ঝুঁকি জিতছে যে সামনে ভালো করার একটা ভালো স্কোপ আমরা হয়তোবা দেখতে পাবো। যাই হোক, আমরা আজকে আপনাদের রিকোয়েস্ট করা অনেকগুলো স্টক নিয়ে কথা বলবো। ইতিমধ্যেই গত 2 দিনে আপনারা অনেকগুলো স্টক নিয়ে ডিসকাস অনেকগুলো স্টকের রিকোয়েস্ট করেছেন ডিসকাস করার জন্য, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা দেরি না করে শুরু করি। অ্যাটলিস্ট ফার্স্টে আমরা ইন্ডেক্স দিয়ে শুরু করবো, বাট আগে আমরা আমাদের ডিসক্লেমারটা দেখে নিব। The contents of this video are not investment advice. I am not influencing anyone to buy or sell any stocks. The stocks I discuss are for pure discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. অবশ্যই আমার কথা শুনে আপনি স্টক বাছাই করবেন না। স্টকের ফান্ডামেন্টাল ভ্যালু, কি পরিমাণ স্ট্রং অ্যানালাইসিস আছে, কি পরিমাণ টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি নিজে করেছেন, কি পরিমাণ অ্যাডভাইস আপনি মানুষের থেকে শুনছেন, যার থেকে অ্যাডভাইস শুনেছেন সেটা রিজনেবল কিনা সেই চিন্তা করে কিন্তু আপনারা ইনভেস্টমেন্টে যাবেন। যাই হোক, আমরা এখন শুরু করতে পারি। শুরু করি আমরা আমাদের ডিএসসি ইন্ডেক্স দিয়ে। ডিএসসি ইন্ডেক্সের যদি আমরা কথা বলি, এই মুহূর্তে ডিএসসি ইন্ডেক্স যেখানে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি যে গতকালের কারেকশনের পর 5,485-তে অবস্থান করছে, কিন্তু এই মুহূর্তে ইমিডিয়েট আমরা যদি সাপোর্টের কথা বলি 5,409-এ আছে, যেটা আগেও আমাদের একটা রিজেকশন লেভেল হিসেবে কাজ করতো। এখন আপাতত এটা একটা বড় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করা উচিত। আর তার থেকেও যদি নিচে চলে যায় আমাদের 5,268 থেকে 5,220-এর নিচে, আসলে আমরা এই এট দিস পয়েন্ট অ্যাকচুয়ালি পুঁজিবাজারকে দেখবো বলে মনে করছি না। তো সেই আশা রেখে অ্যাকচুয়ালি আমরা অন্যান্য স্টক বা অন্যান্য সেক্টরে ওইভাবে ইনভেস্টমেন্টে আগাবো। তো আমরা যদি একটু কমেন্ট সেকশনে চলে যাই আমাদের গতকালকের, আমরা ইএইচএল এর মধ্যে অনেক বেশি রিকোয়েস্ট দেখতে পেয়েছি। সেটা আসলে হতে পারে এর রিসেন্ট যেই ইপিএস দিয়েছে, ইপিএসটা আসলে ভালোই করেছে। ইপিএস হিসাব করলে বলি আর ডিভিডেন্ড হিসাব করে বলি,
EHL এখন একটা ভালো অবস্থানে আছে। রিসেন্টলি আমরা যে রেজিস্ট্যান্স ছিল 85 লেভেলে, সেটা কিন্তু ব্রেকআউট দিয়েছে EHL স্টকটি। ব্রেকআউট দিয়ে 89 পয়েন্ট 89 টাকা 30 পয়সার থেকে কিন্তু আবার রিজেক্ট হয়ে পরের দিনই 84 টাকা পর্যন্ত ফল করেছে। বাট ফল করলেও 84 টাকা 60 পয়সায় কিন্তু এই মুহূর্তে একটা ভালো এন্ট্রি জোন বলুন আর সাপোর্ট জোন বলুন, ভালো অবস্থানে আছে। কেউ যদি মনে করেন যে এন্ট্রি লেভেলে নিবেন, তাহলে 84 85 86-র মধ্যে এন্ট্রি নেওয়া উচিত। এই স্টকটা অ্যাটলিস্ট 94 টাকা পর্যন্ত যেতে খুব বেশি একটা সমস্যা হতো না। তবে অবশ্যই এর যে ভলিউম আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি, ভলিউমের একটা ডিক্রিজ হয়েছে গতকালকে রেট বাজারের সাথে। বাট মনে করি এটা কারেকশন থেকে উঠে ঘুরে দাঁড়াবে অ্যাটলিস্ট 95 94 পর্যন্ত ইজিলি চলে যাওয়া উচিত। এখন এর আপার লিমিট কি হতে পারে? আপার লিমিট নিয়ে যদি আমরা কথা বলি, এই মুহূর্তে 102 টাকায় এটার একটা বড় রেজিস্ট্যান্স অপেক্ষা করছে। এটা বেড়ে অ্যাটলিস্ট 100 হয়তো পার করবে, দেন ওখান থেকে হয়তো বা আরেকটা কারেকশন নিয়ে 95 পর্যন্ত আসতে পারে। দেন বাকিটা বোঝা যাবে এটার কি পরিমাণ আমরা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পাই। সাইডওয়েজ মুভমেন্ট যদি ভালো দেখা যায়, তাহলে হয়তোবা 102 ক্রস করে আরো উপরে 120 পর্যন্ত যেতে পারে। আরো কিছু স্টক নিয়ে যদি আমরা কথা বলি, সেটা হবে যেমন এক ভাই সাউথ ইস্ট ব্যাংক নিয়ে জানতে চেয়েছেন। আমরা সাউথ ইস্ট ব্যাংকটা একটু দেখে নিব। সাউথ ইস্ট ব্যাংকের মধ্যে আমরা রিসেন্টলি অনেক বড় ব্রেকআউট দেখেছি, যেটা কিনা একটা পয়েন্টে 8 টাকা 60 পয়সার মধ্যে একটা রেজিস্ট্যান্স কাজ করছিল। ইভেন 8 টাকা 90 পয়সার একটা রেজিস্ট্যান্স কাজ করছিল। বেসিক্যালি 8 টাকা 90 পয়সায় একটা বড় রেজিস্ট্যান্স ছিল। এখন আমরা যদি সেটাকে একটা সাপোর্ট জোন হিসেবে দেখি, সেটা কিন্তু ভুল হবে না। 8 টাকা 90 পয়সাকে সাপোর্ট ধরে স্টকটি কিন্তু এখন অনেক উপরে চলে গেছে। and অনেক উপরে বলতে বেশ উপরে আছে। আর দ্য প্রবলেম এখানে যেটা ক্রিয়েট হয়ে গেছে, যে যদিও ভালো নিউজের বেসিসে এই পর্যন্ত এসেছে, এখানে কিন্তু অনেকগুলো গ্যাপ ক্রিয়েট করে গেছে। এখানে 9 টাকা 90 পয়সা থেকে 10 টাকা 30 পয়সার মধ্যে একটা গ্যাপ, এখানে আবার 9 টাকা 40 পয়সা থেকে 9 টাকা 10 পয়সার মধ্যে একটা গ্যাপ। তো এই গ্যাপগুলো হয়তোবা সামনে ফিল আপ করবে, বাট ফিল আপ করে কি খুব বেশি নিচে চলে যাবে? না, আমরা সেটা মনে করছি না। অ্যাটলিস্ট 9 টাকার নিচে এই স্টকটা এই মুহূর্তে থাকা ডিজার্ভ করে না। হয়তোবা আমরা কারেকশন দেখতে পারি, হয়তোবা কারেকশন করে এই পর্যন্ত আসতে পারে। এন্ড যদি আরেকটু বেশি কারেকশন দেখি, ব্যাংক সেক্টরের যদি মুভমেন্টে একটা আহ, আমরা স্লোনেস দেখতে পাই, তাহলে কিন্তু হয়তোবা এটা এই পর্যন্ত নেমে আসতে পারে, 9 টাকা 10 পয়সা পর্যন্ত নেমে আসতে পারে। কিন্তু সেখান থেকে খুব ইজিলি বাউন্স ব্যাক করে আবার 10 টাকা পর্যন্ত চলে যাওয়া উচিত। আপাতত যারা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছেন, সাউথ ইস্ট ব্যাংক এই মুহূর্তে হয়তোবা বেস্ট অবস্থায় নাই ফর এন্ট্রি। কারণ হচ্ছে অলরেডি অনেকটা বেড়ে গেছে, অনেকটা as in, গত বছরের মধ্যে, গত বছরের যে ফিসকাল ইয়ার শেষ হওয়ার পর এই ফিসকাল ইয়ারে কিন্তু অনেক বেশি এটা রিকভারি দিয়ে দিয়েছে। অ্যান্ড ওই হিসেবে এত বেড়ে যাওয়া একটা স্টকে এন্ট্রি নেওয়া ঠিক হবে না। অ্যাটলিস্ট এটা যদি কারেকশন হয়ে 9 টাকা 10 পয়সা থেকে 9 টাকা 40 পয়সা এই রেঞ্জের মধ্যে আসে, তখন এটা নেওয়ার এন্ট্রি নেওয়ার জন্য ভালো পজিশন হতে পারে। আপাতত যদি আপার লেভেলে আমরা রেজিস্ট্যান্সের কথা বলি, আপার লেভেলের রেজিস্ট্যান্স হচ্ছে 11 টাকা 30 পয়সা। এর উপরে এর যাওয়া উচিত না, গেলেও হয়তোবা একটা বুল ট্র্যাপের রিস্ক থেকে যাবে। আর আমাদের এখান থেকে কমেন্টে জানতে চেয়েছেন, আচ্ছা ব্যাংক সেক্টর গুলো আগে শেষ করে নিই। মার্কেন্টাইল আর প্রিমিয়ার ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছেন। যতদূর জানি মার্কেন্টাইল ব্যাংকও এখন একটা ভালো অবস্থানে আছে। মার্কেন্টাইল ব্যাংক এর মধ্যে আমরা অনেক ভলিউম নিয়ে কিন্তু 10 টাকা পার হয়ে যেতে দেখেছি, যেটা আগে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। সেটা যদি আমরা এভাবে ড্র করে ট্রাই করি চার্টে, সেটা কিন্তু আগের দিন ব্রেকআউট দিয়ে দেয়। এখন আমরা এটাকে 10 টাকা 10 পয়সায় নামতে দেখেছি। আমরা যদি ব্যাংকিং সেক্টরের মধ্যে আরো বেশি কারেকশন দেখতে পাই, তাহলে 9 টাকা 80 পয়সা হবে এটার জন্য একটা বড় সাপোর্ট লেভেল।
কারণ ব্যাংকিং সেক্টর আসলে যেভাবে বেড়েছে এর নিচে কোনো এরকম কারেকশন অ্যাকচুয়ালি কোনো সেক্টরে এর থেকে বেশি হওয়া উচিত না, হলেও হয়তোবা 9 টাকা 80 পয়সা পর্যন্ত সাউথ ইস্ট ব্যাংক নেমে এখান থেকে ঘুরে দাঁড়াবে, এবং আশা করা যায় 10 টাকা 30 পয়সার উপরে আবারও ঘুরে দাঁড়াবে। এবং তখন যদি 10 টাকা 30 পয়সার উপর ঘুরে দাঁড়ায় এবং এই যে ভলিউম আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি, এই ভলিউমে যদি কন্টিনিউশন থাকে, হয়তোবা আমরা এই ব্যাংকটাকে 11 টাকা 70 পয়সা পর্যন্ত যেতে দেখতে পারি। ইভেন 11 টাকা, আই থিঙ্ক 12 টাকার আগ পর্যন্ত এটা উঠার একটা ভালো স্কোপ আছে। 12 টাকার আগে আহ, যদি কেউ এক্সিট নিতে চান, সেটা প্রফিট বুকিং এর জন্য অনেক আইডিয়াল হতে পারে। আর পাশাপাশি আর মার্কেটের প্রিমিয়ার ব্যাংক নিয়েও জানতে চাচ্ছিলাম, আমরা একটু শর্টলি প্রিমিয়ার ব্যাংক নিয়েও দেখে ফেলবো। প্রিমিয়ার ব্যাংক অন্যান্য ব্যাংকগুলো যেরকম রিকভারি দিয়েছে ওরকম রিকভারি আমরা প্রিমিয়ার ব্যাংকের মধ্যে দেখতে পাইনি, বাট এখানেও তাও এখানে যে ভলিউম আমরা দেখতে পেয়েছি, কারণ ব্যাংকিং সেক্টর এর মধ্যে খুব বেশি ভালো করছে, প্রায় 300 কোটির উপরে টার্নওভার আমরা কয়েকদিন দেখেছি। আহ, সেই হিসাবে যেটা যেটা একটা স্ট্রাগলিং এরিয়া ছিল এই ব্যাংকটির জন্য, 7 টাকা 70 পয়সা, সেটার উপরে কিন্তু উঠেছিল, সেখান থেকে আবার কিন্তু কারেকশন করে 7 টাকা 70 পয়সা এই লেভেলে আবার এসে পড়ে। কিন্তু ওরকম বড় ব্রেকআউট আমরা দেখতে পাইনি, যদিও স্টকটি অনেক উপরে আগে বেচা কেনা হয়েছে। আমরা যদি ব্যাংকিং সেক্টরের পারফরমেন্সের কন্টিনিউশন দেখতে পাই, 8 টাকা 80 পয়সা পর্যন্ত হয়তোবা এই স্টকটি খুব ইজিলি চলে যেতে পারে, বাট সে তার জন্য একটা কন্টিনিউয়াস ভলিউম দরকার। রিসেন্টলি এটার একটা বাই সিগন্যাল গিয়েছে। বাই সিগন্যালের কথা যদি বলি, বাই সিগন্যাল ছিল আপনার 7 টাকা 20 পয়সা থেকে 7 টাকা 30 পয়সা, এই জোনটার মধ্যে। স্টিল এই জোনে যদি এসে পড়ে, আপনি যদি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করে থাকেন, অবশ্যই ফান্ডামেন্টাল ভ্যালুগুলো দেখে নেবেন, ফান্ডামেন্টালি কিরকম অবস্থানে আছে সেটা চিন্তা করে স্টকে ইনভেস্ট করবেন। তার পাশাপাশি 7 টাকা 20 পয়সা থেকে 7 টাকা 50 পয়সার মধ্যে ঘোরাঘুরি করা অবস্থায় যদি এন্ট্রি নেওয়া হয়ে থাকে, তাহলে সেফার। আর এটা প্রফিট বুকিং জোন হতে পারে 8 টাকা 30 পয়সা। আর ডিজিআইসি নিয়ে একজন জানতে চেয়েছিলেন, আর টুকটাক আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। ডিজিআইসি এখন আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি সেটা একটা সাপোর্ট জোন। অলরেডি এখানে আমরা আগে রিজেকশন লেভেল দেখেছি, তাও যদি আমরা লোয়ার সাপোর্ট জোন চিন্তা করি, এটা খুব স্ট্রং সাপোর্ট জোন যে সেরকম না। লোয়ার সাপোর্ট জোন যদি চিন্তা করি, লোয়ার সাপোর্ট জোন বেশ নিচেই আছে। আর এই মুহূর্তে যেখান থেকে রিজেক্ট হয়ে এসেছে, সেটাই আহ, হয়তোবা সামনেও রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে, 26 টাকা 70 পয়সা। আর যদি আমরা এই মুহূর্তে ইমিডিয়েট সাপোর্ট নেওয়ার কথা বলি, ইমিডিয়েট সাপোর্ট নেওয়ার জায়গা হতে পারে 21 টাকা 90 পয়সা। আচ্ছা, আমরা রহিমা টেক্সটাইল নিয়ে জানতে চেয়েছিলেন ভাইটি, আমরা একটু রহিমা টেক্সটাইল নিয়ে দেখবো, তারপর টেক্সটাইল সেক্টরের একটা অ্যানালাইসিস দিয়ে আমরা বের হয়ে যাব। রহিমা টেক্সটাইল, রহিমা টেক্সটাইল 160 টাকা এই মুহূর্তে অবস্থান করছে, যেটা একটা সাপোর্ট জোন, যেটা একটা ভালো জিনিস। এই মুহূর্তে যে অবস্থায় আছে সেটা কিন্তু এন্ট্রির জন্য খুব ভালো একটা পয়েন্ট। এখান থেকে কতটুকু বাড়তে পারে সেটা সেটা নিয়ে যদি আমরা কথা বলি, আমাদেরকে একটু পিছনের ডেটা দেখতে হবে। রিসেন্টলি আমরা এটা রিজেকশন জোন দেখেছি 180 টাকায়, বাট হিস্টোরিক্যালি যদি আমরা দেখি এখানে কি কোনো জোন আছে, রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে না অ্যাটলিস্ট। সো আমরা যেটা আগে একটা ফ্লোর হিসেবে কাজ করেছে, সেই জোনগুলোকে রেজিস্ট্যান্স জোন হিসেবে দেখবো। সেই হিসাবে আই থিঙ্ক 215 টাকা আর 228 টাকা হবে বড় রেজিস্ট্যান্স রহিমা টেক্সটাইলের জন্য আপাতত। এর ইমিডিয়েট রেজিস্ট্যান্সের যদি কথা বলি, সেটা 180 টাকা লেভেলে। 180 টাকা লেভেল যদি ব্রেকআউট দিতে পারে, এরকম ভলিউমে হয়তো কাজ করবে না, এর থেকে অনেক বেশি ভলিউম দরকার। ভলিউমটা একটু বৃদ্ধি পেলেই হয়তোবা 180 ব্রেকআউট করে 200-র দিকে রওনা দিতে পারে, অ্যান্ড 215 পর্যন্ত যেতে পারে। তো স্টকটার ভালো ফান্ডামেন্টাল
আছে কিনা সেটা একটু আপনারা যাচাই করে নেবেন। তার পাশাপাশি প্রাইসিং হিসেবে রহিমা টেক্সটাইল এখনো অনেক লোই আছে। অন্যান্য অনেক টেক্সটাইলের মতো এটা একটা আন্ডার ভ্যালুড স্টক। ওই হিসাব করলে ফিউচার ইনভেস্টমেন্টের জন্য একটু লং টার্ম চিন্তা করলেও বেশ ভালো একটা স্টক হতে পারে আপনার পোর্টফোলিওর জন্য। যাই হোক, আমি দিন শেষে এটাই বলবো যে আপনারা যখনই স্টক সিলেক্ট করবেন চেষ্টা করবেন যেন ফান্ডামেন্টালি স্ট্রং স্টক গুলাকে সিলেক্ট করে নেওয়া যায়, তাহলে হয়তোবা আমরা আরেকটু সেফ থাকতে পারবো এবং টেক্সটাইল সেক্টরে আমরা যে মুভমেন্ট দেখেছি এর মধ্যে সেই মুভমেন্ট অনুযায়ী আমরা অনেকটা কারেকশন দেখছি। হয়তোবা যে পরিমাণ হাইপ হয়েছিল ওই হাইপে টেক্সটাইল পৌঁছাতে পারেনি, বাট তাও বলবো টেক্সটাইল সেক্টর এখনো অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। অ্যাটলিস্ট 31.7 পয়েন্টস পর্যন্ত টেক্সটাইল সেক্টরে চলে যাওয়া উচিত। এর আগ পর্যন্ত আপনারা যেটাই অ্যাকুমুলেট করতে পারেন না কেন, হোপফুলি ভালো ফান্ডামেন্টাল ভ্যালুর টেক্সটাইল স্টক যদি হয়ে থাকে সেটা অবশ্যই ভালো করবে। যাই হোক, বাজার এখন আমরা এটাই বলবো বাজার এখন ভালো অবস্থায় আছে, কারেকশন দিবে, টানা যদি বাড়তে থাকে টানা কয়েকদিন ফল করতেও পারে, বাট ফলটা অবশ্যই যে পরিমাণে বাড়ছে এর থেকে কম হতে হবে, না হলে কিন্তু বাজার উপরের দিকে যাওয়া বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে পারে। আর যেটা এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট যে বাজার যেহেতু বাড়ছে আমাদের মধ্যে একটু আত্মবিশ্বাসের দরকার, বাজারের উপর ট্রাস্ট দরকার, লেনদেন দরকার বাজারে অনেক বেশি। এখন এই মুহূর্তে আমরা 1,000 কোটি লেনদেন ছেড়ে যেতে দেখেছি বাজারকে, এন্ড সেটা যদি আমরা ভলিউমের কন্টিনিউশনে দেখতে পাই তাহলে বাজার কিন্তু খুব বেশি ফল করবে বলে আমরা আশা করছি না। বাজারে লেনদেন এই পরিমাণ থেকে গেলে আমরা হয়তোবা খুব সুন 6,000 পয়েন্ট ক্রস করে যেতে পারি। অবশ্যই সামনে আমরা টুকটাক কারেকশন দেখবো, কারেকশন পেলেই বাজার আরো বেশি শক্তি নিয়ে উপরে জেগে যেতে পারে, নতুন নতুন ইনভেস্টররা এন্ট্রি নিতে পারে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, হেল্পফুল মনে থাকে, আপনাদের যদি স্টকের কোয়েরিগুলা আমি ফুলফিল করতে পারি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা যদি আরো এরকম স্টকের অ্যানালাইসিস চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই সেটার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এভরি ডে এভরি নাইট আমি 10 PM এ একটা ভিডিও দেই এভরি স্টক ট্রেডিং ডে এর উপর, এন্ড সেগুলা হোপফুলি আপনাদেরকে হেল্প করবে। সামনে আপনাদের সাথে আরো অনেক ভিডিওতে কথা হবে, আজকের জন্য এখানেই। গুড নাইট।